ফাইন্যান্সিয়াল মার্কেটের বিষয়ে শিখতে গেলে আমাদেরকে ফাইন্যান্সিয়াল মার্কেটের বেসিক কিছু জিনিস জানতে হবে। প্রথমত জানতে হবে যে রোল অফ রেগুলেটরস কী রয়েছে। আমাদের ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে 4টে রেগুলেটরি বডি রয়েছে। প্রথমে রয়েছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারপরে আমরা সবাই জানি আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। থার্ড নম্বর রয়েছে আইআরডিএআই, যেটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ফোর্থ রয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, পিএফআরডিএ। এই 4টে রেগুলেটরির মধ্যে সেবি আমাদের স্টক মার্কেট, ব্রোকার, স্টক এক্সচেঞ্জ যেগুলো রয়েছে, মিউচুয়াল ফান্ড, গভর্নমেন্ট বন্ড, এগুলো যাতে ঠিকঠাক কাজ করে এর রেগুলেটর হিসাবে কাজ করে। এরপর যদি আরবিআই আমরা জানি, আরবিআই মার্কেটে ব্যাংক, পোস্ট অফিস এবং কারেন্সি ইস্যুয়েন্স যেগুলো রয়েছে সেগুলোর ওপর রেগুলেটরি হিসেবে কাজ করে। থার্ড নম্বর আমরা যদি দেখি ইন্স্যুরেন্স রেগুলেটরি, এটা আমরা সবাই জানি যতগুলো ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে যেমন এলআইসি, এছাড়া এসবিআই লাইফ, এইচডিএফসি লাইফ, এগুলো সব কিছুই কিন্তু আপনার ইন্স্যুরেন্স রেগুলেটরির আন্ডারে রয়েছে। এরপরে যদি আমরা পিএফআরডিএ পেনশন ফান্ড দেখি, তো যেসব পেনশন ফান্ড রয়েছে সেগুলো সব কিছুই পিএফআরডিএর আন্ডারে আসে। আচ্ছা, এরপর যদি আমরা জানি যে আমাদের যে ফ্রডগুলো হয় এগুলো হওয়ার বেসিক যেটা কারণ রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারদা চিটফান্ড হয়েছিল। এর পেছনে যদি আমরা মেন রিজন একটা দেখি, নট প্রপারলি রেগুলেটেড বাই এনি স্পেসিফিক রেগুলেটরি। তো এটা কোনো স্পেসিফিক রেগুলেটরি না থাকার কারণে এই ফ্রডটি হয়েছিল। তো স্পেসিফিক রেগুলেটরি থাকা খুবই ম্যান্ডেটরি যে কোনো ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, যদি একজন কমন পিপল কিভাবে জানবে, একজন সাধারণ মানুষ কি করে জানবে যে একটা ফাইন্যান্সিয়াল সেক্টর সেটা লিগেল কিনা, বা কোন সেবি না আরবিআই কোথার থেকে লাইসেন্সিং নিয়েছে, এগুলো জানার জন্য আপনাকে সবসময় দেখতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং চেক করা উচিত, রিসার্চ করা উচিত ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, অফারিং ডকুমেন্ট আপনি যেটা পাচ্ছেন তাতে কী কী অফার করা হয়েছে আপনাকে। এছাড়া রেগুলেটরি অথরিটি কে রয়েছে, সেবি, আরবিআই, যেটা আপনাকে বললাম এই মুহূর্তে, যে অথরিটি থাকতে হবে কোনো না কোনো রেগুলেটরির আন্ডারে সবসময় একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ওপেন হওয়া দরকার। এরপরে আপনি কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট প্রফেশনালের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন। এবং এইসব ক্ষেত্রে কিছু আনরিয়ালিস্টিক প্রমিস করা হয় আপনাকে, যখনই কোনো কিছু বিক্রি করা হয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বা কিছুর থেকে, যদি সেখানে কোনো আনরিয়ালিস্টিক প্রমিসেস দেখতে পাচ্ছেন কোনো সেভিংস প্ল্যান বা যে কোনো কিছুতে, যদি আনরিয়ালিস্টিক প্রমিস যে অতিরিক্ত রিটার্ন দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, তো এগুলোতে আপনি করার আগে ভালো করে চেক করে নেবেন। এরপরে যদি আপনি আসেন ডিসিপ্লিনারি অ্যাকশন কী আছে, অ্যাভয়েড প্রেশার আর্জেন্সি। আপনাকে অনেক সময় প্রেশারাইজ করা হয় যে এই অফারটা এই মুহূর্তেই আছে, আগামী 1 মাস পরে বন্ধ হয়ে যাবে বা 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, এখনই চাইলে এটা আপনি করতে পারেন, ভবিষ্যতে আর থাকবে না। তো এগুলো অবশ্যই আর্জেন্সিগুলোকে অ্যাভয়েড করা উচিত। এছাড়া লিগ্যাল অ্যাডভাইস সবসময় নেওয়া উচিত কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, যখনই কোনো আপনি আগের যদি পুরনো কোনো আপনার কাছে পেপার থেকে থাকে ইন্স্যুরেন্সের বা কোনো রকম কিছু, তো ওখানে দেখবেন রেভিনিউ টিকিট দেওয়া থাকে। এই রেভিনিউ টিকিটটা খুবই ম্যান্ডেটরি একটা থিং। এখন অনলাইন হয়ে গেছে, তো অনলাইন রেভিনিউ টিকিট জেনারেট হয়, ঠিক আছে। তো এই রেভিনিউ টিকিটটা থাকা মানে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি নিল যে আপনার যদি ওই ফান্ড হাউস বা কিছু হয়ে যায় তো লাইবিলিটিটা গভর্নমেন্ট নেবে। তো এরপরে যদি আমরা জানতে চাই যে সিম্পলি ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স কখনো সেম হতে পারে না। আমরা যতদূর জানি একটা ইন্স্যুরেন্স করা মানে আপনি সেই বস্তুরই ইন্স্যুরেন্স করেন সব সময়, যেই বস্তুটা আপনার কাছে যদি সাডেনলি কিছু ক্ষতি হয়ে যায় আপনি সেটার খরচ বহন করতে পারবেন না, তাই জন্য সেটা ইন্স্যুরেন্স করা হয়। কিন্তু ইনভেস্টমেন্ট সম্পূর্ণ আলাদা জিনিস। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি সেখানে ইনভেস্ট করছেন, আপনি তাকে টাইম দেবেন, সেই টাইমের অনুপাতে সেই জিনিসটির ভ্যালু কালকে বাড়বে, তো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে ফাইন্যান্সিয়াল মার্কেটে রেগুলেটরি বডি কিভাবে কাজ করে, বা খুব ইজিলি যদি এটা বুঝতে চাই, তাহলে যে রেগুলেটরি বডিগুলো রয়েছে সেগুলো একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যাতে এটা আরও ইজি হয়। তো আপনি যদি সেবির ব্যাপারে জানেন, তো সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি যখন আপনি কোনো এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড করেন সেটা কিন্তু পারমিটেড বাই সেবি, এটা সেবির থেকে পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি দেখেন যে আপনার এসবিআই ব্যাংক,
সেক্ষেত্রে সেটা আপনি যদি দেখেন আরবিআইয়ের পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি দেখেন যে এসবিআই লাইফ, সেটা কার থেকে না আইআরডিএআই থেকে পারমিশন নিয়ে ওপেন করা হয়েছে। এরপরে যদি আপনি বলেন পিএফআরডিএ, এসবিআইয়ের বিভিন্ন যে পেনশন ফান্ড বা অটল পেনশন যোজনা, এগুলো কিন্তু আপনার এর আন্ডারে রয়েছে। ঠিক আছে, তো আমরা যখন এসবিআইকে জানি এসবিআই ব্যাংক হিসেবে দেখলে তখন আপনি ওটা আরবিআইয়ের আন্ডারে পাবেন। যদি এসবিআই মিউচুয়াল ফান্ড দেখেন সেটা সেবির আন্ডারে পাবেন। যদি আপনি এসবিআইয়ের লাইফ দেখেন ইন্স্যুরেন্স যেটা, সেটা হচ্ছে আপনি আইআরডিআর আন্ডারে পাবেন। আর পেনশনের যে ফান্ডগুলো রয়েছে বা পেনশন রিলেটেড যেগুলো রয়েছে সেটার জন্য আপনি এসবিআই পেনশন ফান্ড মানে পিএফআরডিএর আন্ডারে যেটা ওপেন করা হয়েছে সেটাতে পাবেন। জেনারেলি 3টে টাইপের ইনভেস্টমেন্ট আমরা করে থাকি বা এগুলো জানা আছে আমাদের। তার মধ্যে 1 নম্বর রয়েছে স্টক মার্কেট, সেকেন্ড রয়েছে মিউচুয়াল ফান্ড এবং 3 নম্বর বন্ড, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি এটসেট্রা। তো আমরা যদি সিম্পলি স্টক মার্কেট কি একেবারে সহজভাবে যদি স্টক মার্কেট জানতে চাই, তাহলে স্টক মার্কেট মানে বিষয় এটাই যে আপনি ধরুন আপনার বাড়ির পাশে একটা শপ আছে যেখানে পিৎজা পাওয়া যায় এবং পিৎজা শপটি খুবই ভালো এবং পিৎজাটা খুব টেস্টি। তো সেই কারণে আপনি জানেন যে এই একটা পিৎজা যদি আমি নিয়ে যাই তো ওই একটা পিৎজার থেকে আমি পার পিস যদি সেল করি আমার প্রফিট হবে। তো আপনি একটা পুরো পিৎজা নিয়ে এলেন, ধরুন আপনি নিয়ে এসছেন 8টা পিস আছে, 8 টাকা নিয়েছে আপনার কাছে, তো পার পিস আপনার 1 টাকা করে পড়ছে। আপনাকে যখন সামনের জন বলল একটা পিস উনি নেবেন, তো আপনি অবশ্যই 1 টাকাতে নেবেন না, আপনি অবশ্যই ওটা 2 টাকা নেবেন এবং ওই ভ্যালুটা ইনি দিতে রাজি হবেন, কারণ উনিও জানেন যে এটা কস্টলি এবং খুব ভালো টেস্টি পিৎজা। তো শেয়ার মার্কেটও সেম, আপনি একটা কোম্পানির শেয়ার নেন, এই ভেবে আপনি নেন যে এই কোম্পানিটা ফিউচারে গ্রোথ করবে, ভালো পারফর্ম করবে এবং এই কোম্পানির আরও এগিয়ে যাবে। তো সেই কারণে আপনি ওই কোম্পানির স্টক নেন বা একটা শেয়ার নেন যার ভ্যালু দিন দিন বাড়তে থাকে। এরপরে যদি আপনি মিউচুয়াল ফান্ড কি সহজে জানতে চান, তো মিউচুয়াল ফান্ড হলো সেম জিনিস। আপনার বাড়ির পাশে যখন একটা শপ ছিল তখন ঠিক ছিল, কিন্তু যখন ওটা 6টা শপ হয়ে গেছে আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন না কোন শপের পিৎজাটা আপনার জন্য ভালো হবে। তো সেই জন্য একজন এমন ব্যক্তি রয়েছেন যিনি এই 6টা শপের পিৎজার ব্যাপারে নলেজ রয়েছে। তো আপনি ওনার কাছে অ্যাডভাইস নিলেন যে কোন দুটো শপের পিৎজা ভালো হবে, তো আপনি সেই দুটো শপের পিৎজা নিতে পারলেন। সেমভাবে মিউচুয়াল ফান্ড মানে এটাই, আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন ওখানে একজন ফান্ড ম্যানেজার থাকে যিনি কী করেন আপনার টাকাটাকে নিয়ে ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্টে ইকুইটি, বন্ড, গোল্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, আদার সিকিউরিটি সব কিছুতেই ইনভেস্ট হয় এবং বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড রয়েছে এবং সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো। তো ওই মিউচুয়াল ফান্ডে আপনি ফান্ড ম্যানেজারকে টাকাটা দিলেন, উনি ইনভেস্ট করলেন কিছু কোম্পানিতে এবং ওখান থেকে যে রিটার্ন এলো সেই রিটার্নটা আপনাকে দিল কিছু এক্সপেন্স রেশিও নিয়ে। তো সিম্পলি মিউচুয়াল ফান্ড এটাই। মিউচুয়াল ফান্ড এই কারণেই সেফ বলা হয় কারণ আপনি যখন স্টকে ইনভেস্ট করবেন আপনাকে ডিসিশন নিতে হবে কোন কোন স্টকগুলো ভালো হবে, কিন্তু এখানে আপনাকে ডিসিশন নিতে হয় না। আপনি একটা মান্থলি অ্যামাউন্ট ফিক্সড করলেন বা আপনি একসাথেও করতে পারেন যেটাকে লামসাম বলা হয়, বা এসআইপি থ্রু মান্থলি আপনি ইনভেস্ট করলেন, পার মান্থ আপনি ইনভেস্ট করতে থাকলেন। একটা ফান্ড ম্যানেজার 40 থেকে 50 কোম্পানিতে ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করলো পার মান্থ। তো আপনি একটা সেফ পার্টি থাকলেন, আপনাকে কোনো হেডেক নিতে হলো না বা কোনো টেনশন নিতে হলো না যে কোন কোন স্টকগুলো আপনার জন্য বেটার, এটা আপনার হয়ে ফান্ড ম্যানেজার কাজ করে। আচ্ছা, এরপরে যদি আমরা বন্ডের বিষয়ে জানতে চাই, গোল্ড বন্ডের ব্যাপারে শুনে থাকবেন সোভারজিয়ান গোল্ড বন্ড, যেটাতে আপনি 2.5% ইন্টারেস্ট পান এবং এটা সবসময় জিরো রিস্ক থাকে। এটা আরবিআইয়ের তরফ থেকে নিয়ে আসা হয়, 2.5% সুদ পান এতে আপনি। এবং এখানে আপনি যদি দেখেন আগে পুরনো বন্ড এইভাবে দেখতে হতো, এখন আর এটা হয় না, এখন টোটালি ডিজিটালি হয়ে গেছে এবং গভর্নমেন্ট সিম্পলি এটাই করে, গভর্নমেন্টের যখন কিছু অ্যামাউন্টের প্রয়োজন হয় তো বন্ডের সিম্পল প্রসেস এটাই, পাবলিকের কাছ থেকে অ্যামাউন্ট নেয় গভর্নমেন্ট এবং তার বদলে একটি বন্ড পেপার দেয় এবং তার একটা টাইম পিরিয়ড থাকে, ওই টাইমের পরে ওটা রিটার্ন করা হয়। যেমন গোল্ড বন্ডের ক্ষেত্রে আপনি যদি দেখে থাকেন 8 বছর বা 10 বছর
বা 5 বছরও হয়ে থাকে, এই ধরনের টাইম পিরিয়ড থাকে, ওই টাইমের পরে আপনাকে আপনার অ্যামাউন্টটা রিটার্ন করা হবে, যে ইন্টারেস্ট মার্কেট চলবে বা যে বন্ডগুলোতে আপনাকে আগের থেকে বলা থাকে যে 5% বা 6% বা 7% ইন্টারেস্ট দেওয়া হবে, তো আপনি ওটাই পাবেন। ঠিক আছে, এরপরে আমরা যদি বুঝতে যাই যে আমরা ইনভেস্ট করব কেন, কারণ তার হচ্ছে বেসিক জিনিস যেটা রয়েছে ইনফ্লেশন। ইনফ্লেশন আমাদেরকে আগে বুঝতে হবে। তো ইনফ্লেশন কি? আপনি যখন কিছু জিনিস কিনতে যান, যদি আজকে আপনার ওটা 1000 টাকা কেনা পড়ে, আপনি যখন 1 বছর পরে বা 2 বছর পরে নিতে যাচ্ছেন, ওটা আপনার 1050 টাকা হয়ে যাচ্ছে। তো ইনফ্লেশনের ক্যালকুলেশন কি রয়েছে? ইনফ্লেশন রেটের ক্যালকুলেশন সিম্পলি রয়েছে ইনফ্লেশন রেট ইকুয়াল টু নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস ডিভাইডেড বাই ওল্ড প্রাইস ব্র্যাকেটের মধ্যে ইন্টু 100। তো এই ফর্মুলাতে যদি আপনি দেখেন তো আপনার 5% ইনফ্লেশন এসছে। তো সেমভাবে আমরা যদি একটা ডেটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে 9% ইনফ্লেশন চলছিল ইন এপ্রিল, এটা 2022-এর ডেটা, যেখানে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট চলছিল 9.1%, এমপিতে 9.1%, এইভাবে প্রত্যেকটা স্টেটের ইনফ্লেশন আলাদা আলাদা হয়। ঠিক আছে, ইনফ্লেশন রেট যদি সব থেকে হাই ছিল 2012 থেকে 2022-এর মধ্যে, এখানে হাইয়েস্ট এসেছিল যদি আপনি গ্রাফ দেখেন 12 কাছাকাছি চলে এসেছিলো ইনফ্লেশনের হাইক। এই ডেটাগুলো আপনি রিজার্ভ ব্যাংকের সাইট রয়েছে যেখানে প্রেস রিলিজের করা হয় এবং সেখান থেকে ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কেন স্টক মার্কেটে ইনভেস্ট করব সেটাও অবশ্যই আমাদের জানা উচিত, বা মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব তার একটা ছোট ডেটা এখানে আছে যেটা আপনি চেক করতে পারেন। যদি এখানে আপনি ডেটাটা দেখতে পান, একটু জুম করে দিচ্ছি, দেখতে পাবেন ক্লিয়ারলি। তো এখানে যদি দেখেন 4টে অ্যাসেট ক্লাস রয়েছে, গোল্ড, এফডি, প্রপার্টি, ইকুইটি। তো যদি আপনি এখানে দেখেন 1999 থেকে 2022 এই টাইম পিরিয়ডের মধ্যে যদি দেখেন, হাইয়েস্ট রিটার্ন যে দিয়েছে সেটা গ্রিন বক্স করা আছে, ওই ইয়ারে যে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো এখানে যদি ইকুইটি দেখেন 1999 হাইয়েস্ট রিটার্ন দিয়েছিল, 2000 সালে হাইয়েস্ট দিয়েছে এফডি, 2001-এ দিয়েছে সেম এফডি, 2002-এ দিয়েছে গোল্ড। এইভাবে যদি আপনি পুরো গ্রাফটা দেখেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন গোল্ড টোটাল 7 টাইম হাইয়েস্ট রিটার্ন দিয়েছে, এফডি 5 টাইম, প্রপার্টি 0, ইকুইটি 11 টাইম হাইয়েস্ট রিটার্ন দিয়েছে। সো সেই কারণে আপনার ইনকামের একটা পার্ট অবশ্যই স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। আচ্ছা, এরপরে আমরা জানবো ফিউচার ভ্যালু কী, কারণ ফিউচার ভ্যালুর ক্যালকুলেশন জানা অবশ্যই দরকার, কারণ ফিউচার ভ্যালু আপনি যদি না জানেন তো ফিউচারে আপনি কিভাবে আপনার টাকার গ্রোথ দেখতে পাবেন, বা আপনি কিভাবে ডিসাইড করবেন যে এখন যে এডুকেশনটার জন্য 3 লাখ টাকা খরচ হয় বা 4 লাখ টাকা খরচ হয়, আগামী 10 বছর বা 12 বছর পরে আপনার ছেলেমেয়ের জন্য সেটা কতটা কস্টলি হবে, কতটা পড়বে, সেটার ক্যালকুলেশন আপনাকে জানা অবশ্যই দরকার। তো যদি আপনি ক্যালকুলেশন দেখেন ফিউচার ভ্যালু, ক্যালকুলেশন রয়েছে এফভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু পিভি ইন্টু 1+r ব্র্যাকেটের মধ্যে 2n। এখানে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো যদি আপনি একটা ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়েছে, আর যদি আপনার এখন আন্ডার গ্র্যাজুয়েশন করতে 2 লাখ টাকা খরচ হয়, আর যদি আপনার ডটারের এজ 8 বছর হয়, এবং ইনফ্লেশন একটা ধরা হয়েছে 8% অ্যাপ্রক্স ধরা হয়েছে। ঠিক আছে, তো যখন সে 18 বছরের হবে তখন কত খরচ আসবে সেটার ক্যালকুলেশন করা হয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেশনের ভিত্তিতে টোটাল খরচ আসছে আপনার 4,31,784 টাকা। মানে আপনি দেখছেন যেটা আপনি 2 লাখ টাকা ভেবেছিলেন, সেই খরচটা 10 বছর পরে, আপনার মেয়ের বয়স 8 বছর, 18 বছরে সে আন্ডার গ্র্যাজুয়েশন করবে, তখন 10 বছর পরে, মানে আপনার হাতে 10 ইয়ার টাইম আছে। এই 10 ইয়ার পরে মানে 10 বছর পরে আপনাকে কিন্তু 4,31,000 টাকা লাগবে, তবে ওই আপনি আন্ডার গ্র্যাজুয়েশনটা করাতে পারবেন। তো এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু কিছু জিনিস যেগুলো অবশ্যই জানা উচিত। তার মধ্যে ফিউচার ভ্যালু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটার নলেজ অবশ্যই থাকা দরকার। আশা করি কিছু জিনিস ক্লিয়ার করতে পারলাম। ইন ফিউচার এই টাইপের আরও ভিডিও নিয়ে আসবো, তো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।